হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা জানবো বাটন এবং রেসপন্সিভনেস নিয়ে এবং এই ভিডিওটাই হতে যাচ্ছে আমাদের এই চ্যানেলের এই প্লেলিস্টের লাস্ট ভিডিও। মিনিং হচ্ছে আরো একটা ভিডিও আসবে নিশ্চয়ই, সেখানে গাইডলাইন থাকবে আপনাদের জন্য কিভাবে নতুন নতুন HTML ট্যাগ এলিমেন্টস গুলো শিখতে হয়, নতুন টেকনোলজি কিভাবে শিখতে হয় সেটা জানাবো। এবং ওয়েব ডেভেলপমেন্টে যেহেতু আপনারা প্রথম ইনিশিয়াল স্টেজটা শেষ করছেন মাত্র, এর পরবর্তী স্টেপগুলো আপনাদের কি কি হতে পারে সেটা আপনার একটা গাইডলাইন থাকবে। তাহলে আপনার নেক্সট ভিডিওতে একটা গাইডলাইন পাচ্ছেন আর আজকের ভিডিওতে শিখতে যাচ্ছেন খুব ভালো একটা জিনিস। তো ১ম এ আমরা জানবো আজকে বাটন এবং হচ্ছে রেসপন্সিভনেস নিয়ে। তো রেসপন্সিভনেস কথাটা শুনে কি মনে হচ্ছে? সেটা বোঝার জন্য নিশ্চয়ই আমাদের কিছু ওয়েবসাইটে ভিজিট করতে হবে। চলুন ১ম এ আমরা youtube.com এ চলে যাই। YouTube এ গিয়ে দেখি হচ্ছে YouTube এর রেসপন্সিভনেস টা কিভাবে কাজ করে, তাহলে আপনাদের বুঝতে আরো ইজিয়ার হবে এবং ফিউচারে যখন রেসপন্সিভনেস নিয়ে কাজ করবেন, তখন আপনাদের এগুলো বুঝতে এবং করতে আরো সহজ হবে। তাহলে চলুন আমরা YouTube এ চলে যাই। আপনার স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন। আর ইউটিউব চ্যানেলে যদি আমি একটু স্ক্রল করি, আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ভিডিও মানে একটা রোতে ৪ টা ৪ টা করে ভিডিও দেখাচ্ছে। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে দেখাচ্ছে সেটা আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে। যদি আমি একটু ক্লিয়ারিফাই করি, যেমন এখানে একটা ভিডিও দেখাচ্ছে, এখানে আরেকটা ভিডিও, এখানে আরেকটা ভিডিও এবং লাস্টে আরেকটা ভিডিও, মানে একটা রোতে ৪ টা করে ভিডিও দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে স্ক্রিনের উপর। যেমন আমি পিসি থেকে দেখছি, তাই হচ্ছে আমাকে ৪ টা করে ভিডিও দেখাচ্ছে প্রতিটা স্ক্রিনে। যেহেতু পিসিতে ৪ টা করে ভিডিও দেখানোটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছিল তারা সেজন্য। যেমন আমি নিজেও কিন্তু এটা ইউজ করতে খুব এনজয় করব, অথবা হচ্ছে আমি বুঝবো অ্যাকচুয়ালি কি কনটেন্ট এখানে আছে। বাট এটা যদি আমি মোবাইল স্ক্রিন থেকে যদি YouTube এ ঢুকি, তখন কি আমাকে ৪ টা করে দেখায়? না। তখন ৪ টা করে দেখায় না। এটার মানে হচ্ছে যখন আপনি মোবাইল থেকে ভিজিট করবেন, তখন ৪ টা করে না দেখানোর কারণ হচ্ছে আপনার একটা ছোট স্ক্রিনে যদি ৪ টা করে যদি ভিডিও দেখায় একটা রোতে, তাহলে কিন্তু এটা দেখতে খুবই বাজে দেখায় এবং আপনার বুঝতেও অসুবিধা হবে। তো সেই কারণে তারা আপনাদের জন্য মানে এটাকে রিউজেবল করেছিল কিভাবে রেসপন্সিভনেস করে। যেমন আমি এটাকে একটু ছোট করি, যেমন আরেকটু ছোট করলাম। এখন কয়টা করে দেখাচ্ছে কার্ড যদি একটু খেয়াল করে দেখেন, এখন কিন্তু ৩ টা করে দেখাচ্ছে। এখন ২ টা করে দেখাচ্ছে। আমি যদি আরো ছোট করি, মানে আরো যদি স্ক্রিনটাকে আরো ছোট করে নেই, তখন দেখাচ্ছে কি প্রতিটা রোতে শুধুমাত্র একটা করে দেখাচ্ছে। এবং আমি যদি স্ক্রল করি তাহলে একটা করে ভিডিও আমি দেখতে পাবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোবাইলে এভাবে কাজ করে থাকে। যেটা আপনি মোবাইল থেকে যখন YouTube চালান তখন নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। তাহলে এই কাজগুলো কিভাবে করে? যেমন আমি যদি আরেকটু বড় করি তাহলে ২ টা করে ভিডিও দেখাচ্ছে। আমি যদি আরেকটু বড় করি তাহলে এর চাইতে একটু বেশি ভিডিও দেখাবো, যেমন ৪ টা দেখাচ্ছে বাট এখানে কোনো ধরনের প্যাডিং নেই। এটা বোঝাচ্ছে। আর যদি আমি আরো বড় করি তাহলে এখানে কি দেখাচ্ছে? এখানে আমার ৪ টা করে ভিডিও দেখাচ্ছে, পাশে হচ্ছে প্যাডিং দেখাচ্ছে। এটাই হচ্ছে রেসপন্সিভনেস। মানে হচ্ছে আপনার পুরো ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে হবে। মানে হচ্ছে প্রতিটা ইউজার তার আপনার মোবাইল থেকে অথবা হচ্ছে শুধুমাত্র ডেস্কটপ থেকে ইউজ করবে না। তারা ল্যাপটপ থেকে ইউজ করতে পারে। ল্যাপটপের স্ক্রিনও ছোট হতে পারে মাঝেমধ্যে। আবার তারা ট্যাব থেকে ইউজ করতে পারে। তারা মোবাইল থেকে ইউজ করতে পারে। সেই ধরনের আপনার ওয়েবসাইটগুলো ক্রিয়েট করতে হবে যাতে সবাই ইউজ করতে পারে আপনার ওয়েবসাইটটা। এই কাজটা করার জন্যই হয়তো অ্যাকচুয়ালি রেসপন্সিভনেস টা আসে। তো আমরা আজকে রেসপন্সিভনেস সম্পর্কে হালকা জানবো। হালকা মিনিং হচ্ছে আমরা একটা ইমেজকে ছোট্ট একটা রেসপন্সিভ করে দেখাবো এবং এটার আরো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আছে যেটা আপনাদেরকে CSS এর থ্রুতে করতে হবে। এটা HTML দিয়ে করা কখনোই পসিবল না বড় ওয়েবসাইট গুলো। তো সেই কারণে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয়, সেটা একটু জাস্ট আইডিয়া নিয়ে নিলেন এবং পরবর্তী ভিডিওতে যখন আমি আপনাদেরকে গাইডলাইন দিব, তখন আপনি ওই গাইডলাইনের মধ্যে হচ্ছে রেসপন্সিভনেস থেকে শুরু করে সবকিছু শিখে নিতে পারবেন। তাহলে চলুন সবার ১ম এ আমি চলে যাই আমাদের স্ক্রিনে এবং আমি কোড এডিটরস এ চলে গেলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আগের ভিডিওতে আমার একটা ফর্ম ছিল যেটা আপনারা নিশ্চয়ই দেখে এসেছেন। আর এই ফর্মটা আমি এখানে গেলাম। এখানে দেখতে পাচ্ছি কি আমার এই ফর্মটা দেখাচ্ছে। বাট এখানে আমাদের ১ম এ শিখবো হচ্ছে বাটন নিয়ে। যেমন বাটন বলতে কি বোঝাচ্ছে? এখানে আমরা একটা ইনপুট টাইপ নিলাম কি সাবমিট, আর ভ্যালু হচ্ছে সাবমিট দেওয়ার কারণে এটা একটা বাটনের মতো কাজ করছে। টাইপ সাবমিট। দ্যাটস ইট। ওকে? বাট আমি চাচ্ছিলাম কি? আমি চাচ্ছিলাম আমি এখানে আরেকটা বাটন রাখবো যেটার ভ্যালু হবে রিসেট এবং হচ্ছে আমার টাইপ হবে রিসেট। এবার যদি আমি রিসেট দিয়ে থাকি, এবার সেভ করে যদি আমি UI তে যাই, দেখতে পাচ্ছেন একটা সাবমিট নামে বাটন, একটা হচ্ছে রিসেট নামে বাটন। তাহলে এখন সাবমিট এবং রিসেট কাজ কিভাবে করে সেটা বুঝে নিই। যেমন আমি এখানে কিছু একটা লিখলাম, যেমন SHIJLAL। আচ্ছা, এখানে আমার কিন্তু জালাল শাহজালাল লিখার সময় কিন্তু কিছু স্পেলিং ভুল হলো। আমি চাচ্ছি পুরোটাই একদম রিসেট করে দিব। এবং আমি এখানে ইমেইল লিখতে গিয়ে আমার কিছু ভুল হলো মনে করেন সাপোজ। তো আমি চাচ্ছি এটা পুরোটাই রিসেট করে দিব। তখন আমি রিসেট বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পুরা রিসেট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে রিসেট বাটনের কাজ। তো পুরা আপনার HTML ফর্মের মধ্যে যা লিখেছেন সবকিছু আপনি রিসেট করে নিবেন। আর সাবমিটের কাজটা তো আপনারা নিশ্চয়ই জানেন, যেটা আগের ভিডিওতে আমরা করে এসেছি। তো আমরা রিসেট এবং সাবমিট এই কাজগুলো কিভাবে করছি এখানে ইনপুটের মাধ্যমে। বাট আমরা ইনপুট ছাড়া আমরা অন্যভাবে করতে পারি। অন্যভাবে কিভাবে করতে পারি? আর এখানে স্পেসিং আমি একটু কমিয়ে দেই। আমরা অন্যভাবে করতে পারি বাটনের থ্রুতে, যেমন BUTTUN বাটন। বাটন দিলাম আর এখানে দিব হচ্ছে কি রিসেট। একটা হচ্ছে রিসেট বাটন থাকবে আর আমার আরেকটা বাটন থাকবে সেটা হচ্ছে সাবমিট। আর এটার টাইপ বলে দিতে হবে আমাদের। ঠিক এক্সাক্টলি উপরেরটাতে যেভাবে বলেছিলাম সেরকম টাইপ লিখলাম। আর উপরেরটা হবে শুধুমাত্র রিসেট, নিচেরটা হবে সাবমিট।
এবার আমি যদি সেভ করে আমি ইউআই তে যাই, দেখতে পাচ্ছেন রিসেট বাটন আগে আসছে এবং হচ্ছে সাবমিটটা পরে। এবার আমি যদি কোনো একটা কিছু লিখলাম, ভুলভাল কিছু লিখলাম, এবার আমি রিসেট দিলে রিসেট হয়ে যাচ্ছে। আর আমি যদি সামথিং যেমন আমি রাফি লিখলাম এবং আর এখানে লিখলাম হচ্ছে rafi@gmail.com। এবার আমি যদি সাবমিট করি দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশনস উই উইল কন্টাক্ট ইউ সুন, এটাই বোঝাচ্ছে। দ্যাটস ইট। পারফেক্ট। এখন তাহলে আমরা বুঝে গেলাম হচ্ছে কিভাবে বাটনগুলো কাজ করে এবং রিসেট এবং আমরা টাইপ ইউজ করে অনেক কিছু করতে পারি। এবং এছাড়াও যে আরো নতুন, নতুন কিছু শিখতে হয় সেটা কিভাবে শিখবেন সেটার গাইডলাইন তো আমি নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। পুরো ওয়েব ডেভেলপমেন্টের একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব আপনাদেরকে। তাহলে এটাই হচ্ছে মেইন গোল। এবার চলে যাবো আমরা একটা ইমেজ নিয়ে কাজ করব। তাই ইমেজ নিয়ে যেহেতু আমি কাজ করব, আমি সব মুছে দেই এখান থেকে। যেহেতু আমি রেসপন্সিভনেসটা আপনাকে শিখাবো। অফকোর্স রেসপন্সিভ এখানে খুব ভালোভাবে শিখবেন না। বাট মোটামুটি একটা আইডিয়া নিবেন অ্যাকচুয়ালি রেসপন্সিভটা কি সেটা আরকি। তাহলে এখানে একটা ইমেজ ট্যাগ নিলাম। আর ইমেজ ট্যাগের মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন আমার একটা সোর্স দিতে হয়। এসআরসি সোর্স দিলাম। আর আমার এক ফোল্ডার বাইরে যাবো। এক ফোল্ডার বাইরে বলতে কোথায় যাবো দেখেন, এখানে আমার এখানে ইমেজেস এর মধ্যে কিছু ইমেজ আছে। যেমন codevc.png নামে আমার codevc এর মানে লোগোটা আছে। সেটাকে আমি যদি ধরতে চাই নিশ্চয়ই এক ফোল্ডার বাইরে যাবো, বের হলাম। ওকে পারফেক্ট। এবার ইমেজেস নামে একটা ফোল্ডার আছে দেখতে পাচ্ছি, এখানে গেলাম। ওকে পারফেক্ট। এবার codebc.png এটাও ধরলাম। ওকে। এবার এখানে একটা অল ট্যাগ দিতে পারি। মানে হচ্ছে আপনার অল ট্যাগ কেন দিতে হয় সেটা আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর যদি না জেনে থাকেন তাহলে নিশ্চয়ই ভিডিওটা দেখে আসবেন। আর এখানে এক্সপ্লেইন করছি না। সেভ করে যদি আমি ইউআই যাই দেখতে পাচ্ছেন আমার ইমেজটা দেখাচ্ছে। পারফেক্ট। বাট এখানে একটা কাজ করতে পারি। যেমন আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি স্টাইল দিলাম। স্টাইলের মধ্যে আমি দিলাম হচ্ছে উইথ দিলাম। উইথ এর মধ্যে হচ্ছে দিব সাপোজ 500 পিক্সেল। 500 পিক্সেল সেভ করে যদি আমি ইউআই তে যাই, এটা কিন্তু 500 পিক্সেল দেখাচ্ছে। একটু ছোট করি তাহলে একটু বুঝতে সুবিধা। 500 পিক্সেল দেখাচ্ছে। আমি এটা জুম করে রেখেছি সেজন্য একটু বড় দেখাচ্ছে। অফকোর্স 500 পিক্সেল কিন্তু আমি লিখেছি সেটা দেখাচ্ছে। আর যদি আপনাকে একটু ক্লারিফাই করতে হয়, আমি এখানে 700 পিক্সেল দেই। এবার সেভ করে যদি এখানে যাই দেখতে পাচ্ছেন আরেকটু বড় দেখাচ্ছে। ওকে পারফেক্ট। বাট এই 700 পিক্সেল কিন্তু আমার এতটুক মানে আমার এই যে ওয়েবসাইটটায় দেখতে পাচ্ছি সেটার জন্য পারফেক্ট। মানে হচ্ছে আমি যদি এখন এখান থেকে দেখি ঠিক আছে পারফেক্ট আমি দেখতে পাচ্ছি। বাট আমি যদি এই স্ক্রিনটাকে আরো ছোট করে ফেলি, একদম ছোট করে নিলাম। আমার ইমেজটা কিন্তু এখন রেসপন্সিভ না। মানে আমার এই ওয়েবসাইটটাকে যদি দেখতে হয় আমার এখানে একটা নিচে একটা দেখতে পাচ্ছেন স্ক্রল বার চলে আসলো। আর স্ক্রল বারটা আমি যদি এদিকে না তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি, বাট তাও আমি কিন্তু প্রপারলি দেখতে পাচ্ছি না। তো এটাই হচ্ছে একটা প্রবলেম রেসপন্সিভনেস আর রেসপন্সিভনেস না এর মধ্যে। সেই কারণে হচ্ছে আমি আপনাদেরকে আজকে রেসপন্সিভনেসটা শিখাতে চাচ্ছি। তো এটাকে আমি রেসপন্সিভ কিভাবে করতে পারি? খুব সহজ ওয়েতে। মানে এটা হচ্ছে মানে খুব সহজ এবং হচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনি সবসময় ইউজ করবেন না। বাট আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট। উইথ দিব আমরা হচ্ছে কি 100%। এবার সেভ করলাম। সেভ করে যদি আমি এখানে গেলাম, এবার দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের মানে পুরো ওয়েবসাইটে 100% জায়গা নিল। আমি যদি এবার ওয়েবসাইটটা ছোট করি, যতই ছোট করি সে ততটুকু অনুযায়ী ছোট হতে আছে। মানে হচ্ছে আমার স্ক্রিনটা যত ছোট হবে সেটা উইথ নিবে তার 100%, এর চাইতে বেশি নিবে না। আর আমি যদি আরেকটু ছোট করি এবং বড় করি যতটুকুই নিই আমার স্ক্রিনের 100% নিচ্ছে শুধুমাত্র। তাহলে এই ইমেজটা হচ্ছে এখন রেসপন্সিভ। আশা করি এখন বুঝে গিয়েছেন। এবার আমি যদি একটা কাজ করতে পারি, আমার div নিলাম। আর এই div এর মধ্যে আমি একটা div নিলাম। এই div এর মধ্যে আমি একটা স্টাইল দিব। স্টাইল মানে এই div এর একটা আমি উইডথ দিয়ে দিব। উইডথ দিলাম মনে করেন আ উইথ উইথ ওকে ৭০০ পিক্সেল। আমি এখন ডিভ এর উইডথ দিয়ে দিলাম ৭০০ পিক্সেল। তাহলে এখন এটা 100% নিবে কিসের উপর ডিপেন্ড করে নিশ্চয়ই আপনারা জানেন। এই ডিভ এ যে আমি ৭০০ পিক্সেল দিয়ে দিয়েছি সেটার উপর ডিপেন্ড করে। আর যখন আমি এটা দেইনি তখন হচ্ছে কি করছিল, তখন বডিতে যতটুকু উইডথ ছিল পুরা বডির উইডথ নিয়ে নিচ্ছিল। এবার আমি যদি একটু সেভ করি, আমি যদি এখানে যাই এবং আমি যদি বড় করি দেখতে পাচ্ছেন কি এই ডিভ এর বরাবর ৭০০ পিক্সেল নিচ্ছে। আর আমি যদি এই ডিভ এর ৭০০ পিক্সেলটা যদি তুলে দেই এবং এই ডিভটা লাস্টের এটাও তুলে দেই, এবার যদি সেভ করি এবং যদি যাই তখন দেখতে পাচ্ছেন কি পুরো 100% ই নিচ্ছে। আর যদি ছোট করি তাহলে ছোট দেখাচ্ছে। আরো ছোট করলে আরো ছোট দেখাবে, আরো বড় করলে বড় দেখাবে। আশা করি বুঝে গিয়েছেন রেসপন্সিভনেস টা কিভাবে কাজ করে সেটা। এখানে নিশ্চয়ই আপনি খুব ভালো একটা আইডিয়া পাননি। বাট মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিয়েছেন যে অ্যাকচুয়ালি রেসপন্সিভ কি, রেসপন্সিভ কিভাবে করে সেটা। তাহলে পরবর্তীতে যখন আপনি সিএসএস শিখবেন তখন সিএসএস এর মাধ্যমে আমি আপনাকে কয়েকটা টার্মসই বলে দেই, যেমন হচ্ছে ফ্ল্যাগস অথবা গ্রিড এগুলোর মাধ্যমে অথবা আর অনেক ওয়েতে আপনি রেসপন্সিভ করতে পারেন। এগুলো হচ্ছে একটা ওয়ে। বাট আপনাকে মিডিয়া কোয়েরি ইউজ করতে হয় এটার জন্য। রেসপন্সিভ ইউজ করার জন্য মিডিয়া কোয়েরি ইউজ করতে হয়, যেটা আপনি সিএসএস এ গেলে পাবেন। তখন আপনি খুব ভালোভাবে শিখে নিতে পারবেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সেখানে একটা ছোট একটা গাইডলাইন থাকবে যেখানে আপনি ওয়েব ডেভেলপার হওয়ার জন্য HTML পরে কোন স্টেপ গুলো ফলো করবেন, কিভাবে একজন ভালো ওয়েব ডেভেলপার হবেন, কিভাবে বড় লার্জ স্কেল কোম্পানিতে কাজ করবেন সেটাই। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।